এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব চ্যাপ্টার 6। গত দুই এপিসোডে যে আমরা যেই চ্যাপ্টারগুলো পড়েছি, চ্যাপ্টার 1 আর 3, ওই দুটো চ্যাপ্টার হচ্ছে পুরোটাই থিওরিটিক্যাল চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা কিছু ম্যাথ দেখব। তো ম্যাথ দেখার আগে আমাদের এই জিনিসগুলো জানতে হবে, যে অ্যারাইভাল টাইম, বাস টাইম আর কমপ্লিশন টাইম। তো অ্যারাইভাল টাইমটা কি? যে টাইম অ্যাট উইচ দ্য প্রসেস অ্যারাইভস ইন দ্য রেডি কিউ, অর্থাৎ অ্যারাইভাল টাইমটা কি, যে তখন হচ্ছে প্রসেস রেডি কিউতে অ্যারাইভ করে তার টাইমটাই হচ্ছে অ্যারাইভাল টাইম। বাস টাইম কি? বাস টাইম ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য প্রসেসর ফর ইটস এক্সিকিউশন অন দ্য সিপিইউ, অর্থাৎ টোটাল টাইম টেকেন বাই দ্য প্রসেস, অর্থাৎ প্রসেসটা এক্সিকিউট হতে কতটুকু টাইম, মানে মোট কতটুকু টাইম নিচ্ছে, সেটাই হচ্ছে বাস টাইম। কমপ্লিশন টাইম কি? যে এ প্রসেস দ্যাট কমপ্লিট এক্সিকিউশন অ্যান্ড টার্মিনেট, অর্থাৎ যে প্রসেসটা হচ্ছে এক্সিকিউট হয়ে গেছে এবং টার্মিনেটও হয়ে গেছে, সেটাই হচ্ছে কমপ্লিশন টাইম। তো আমাদের ম্যাথ করতে গেলে এই তিনটা সূত্র জানতেই হবে। সূত্রগুলো কি? টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে টোটাল এক্সিকিউশন টাইম, তো এটা সূত্রটা হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ওয়েটিং টাইমের হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, আর রেসপন্স টাইমের হচ্ছে ফার্স্ট এক্সিকিউশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো এটাকে আমরা এই সিনারিওর মাধ্যমে চিন্তা করি, যেখানে হচ্ছে আমরা প্রসেসিং যে স্টেট সেগুলো নিয়ে নিচ্ছি, যে নিউ, রেডি স্টেট, রানিং স্টেট আর টার্মিনেট স্টেট। ওকে, এখানে হচ্ছে P1, P2, P3 এই তিনটার প্রসেস হচ্ছে ওয়েট করছে রেডি কিউতে যাওয়ার জন্য এবং রানিং স্টেটে যেয়ে সেটা টার্মিনেট হওয়ার জন্য। তো সাপোজ ধরে নিচ্ছি যে এখান থেকে P1 রেডি কিউতে যাচ্ছে, এখানে যখন P1, P2, P3 ছিল তখন কয়টা বাজে? 9:58। দেন যখন সেটা P1টা রেডি কিউতে যাচ্ছে ওয়েট করার জন্য, যে সে রানিং স্টেটে যে এক্সিকিউট হয়ে টার্মিনেট হবে সেটার জন্য, রেডি কিউতে যে P1-এর কখন পৌঁছাচ্ছে তখন হচ্ছে 10টা বাজে। দেন রেডি কিউ থেকে এক্সিকিউট হয়ে টার্মিনেট হওয়া পর্যন্ত এটা কতটুকু টাইম নিচ্ছে? 10টার থেকে 10:45 সাপোজ ধরে নিচ্ছি। তাহলে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা কত হবে? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। কমপ্লিশন টাইম কি? যে যেই প্রসেসটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এক্সিকিউশন এবং টার্মিনেট হয়ে গেছে, সেটাই হচ্ছে কমপ্লিশন টাইম। আর অ্যারাইভাল টাইমটা কি? যেটা হচ্ছে রেডি কিউতে প্রসেসটা অ্যারাইভ করছে যেই মোমেন্টে, সেটাই হচ্ছে অ্যারাইভাল টাইম। তাহলে আমাদের টার্মিনেট হয়েছে কখন? 10:45-এ। আর রেডি কিউতে কখন ওয়েট করছিল, যে অ্যারাইভাল টাইম যেটা, সেটা কখন ওয়েট করছিল? 10টায়। তাহলে 10:45 মাইনাস 10, তাহলে এখানে 45। আবার কি? ওয়েটিং টাইম, যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। এখন বাস টাইমটা কি? যে টোটাল প্রসেসটা এক্সিকিউট হতে কতটুকু টাইম নিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের বাস টাইম। ধরে নিচ্ছে এখানে টোটাল প্রসেসটা হচ্ছে এক্সিকিউট হতে 5 মিনিট টাইম নিচ্ছে, তাহলে 45 মাইনাস 5, 40 মিনিটস। আর রেসপন্স টাইম হচ্ছে ফার্স্ট এক্সিকিউশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ ফার্স্ট এক্সিকিউট হয়েছে কোন জায়গায়, এই জায়গাটাই ধরে নিই তখন 10:15 বাজে, এবং মাইনাস অ্যারাইভাল টাইম কখন অ্যারাইভ করছিল? 10টার সময়। তাহলে 10:15 মাইনাস 10টা, তাহলে কত হচ্ছে? 15 মিনিট। এটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আচ্ছা, আমরা এখন দেখব ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ FCFS। এটা হচ্ছে নন প্রিমটিভ অ্যালগোরিদম। তো এখানে আমাদের এরকম প্রসেস দেওয়া আছে P1, P2, P3, P4, P5, অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে বলছে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা বের করতে। তো আমরা প্রথমে কি করব? এই যে প্রসেস, অ্যারাইভাল টাইম আর বাস টাইম দেওয়া থাকবে, সেটার জন্য একটা গ্যান চার্ট ড্র করব। গ্যান চার্টটা কীভাবে ড্র করতে হয়? গ্যান চার্টের ক্ষেত্রে আমাদের অ্যারাইভাল টাইমকে চেক করতে হবে, যে 0 থেকে কোনো কিছু অ্যারাইভ হয়েছে কি না, মানে 0 নাম্বার পজিশন থেকে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে 0 নাম্বার পজিশনের প্রসেসের P3 হচ্ছে এক্সিকিউশনের জন্য যাচ্ছে। এটা কতটুকু টাইম যাচ্ছে? বাস টাইম কত, মানে পুরো বাস টাইমটা কি? টোটাল এক্সিকিউশন টাইম। তো এখানে কতটুকু হচ্ছে? 2 পর্যন্ত যাচ্ছে। তাহলে 0 থেকে 2 পর্যন্ত কি যাচ্ছে? P3। দেন আমরা এখন আবার কি দেখব? 2-2-র জন্য অ্যারাইভাল টাইম, মানে 2তে দেখব কোনো কিছুকে 2তে হচ্ছে অ্যারাইভ করছে কি না। কোনো কিছু এখানে 2তে অ্যারাইভ করেনি, সেই জন্য হচ্ছে
আমরা দেখব এর পরবর্তীতে কী আছে, পরবর্তীতে আছে 3, বাট 3 দেখতে পাচ্ছি দুইটা আছে, P1 আর P4। এখন আমরা কি করব, তাহলে কি আমরা এখানে 2 বাদ দিয়ে সরাসরি 3 দিব? না, 2 থেকে 3 এই টাইমটা হচ্ছে আমাদের প্রসেসর আইডেল থাকবে। দেন আমরা 3 থেকে যেহেতু পাচ্ছি অ্যারাইভাল টাইম, 3কে নিব এবং এখানে যেহেতু দুইটা আছে যে P1 আর P4, তাহলে কাকে নিব? আমরা এখানে অর্ডার দেখব প্রসেসের, যার অর্ডার কম তাকে নিব। আমরা নিচ্ছি কাকে? P1 কি, কারণ P1 হচ্ছে P4 এর তুলনায় ছোটো। অর্ডারটা খেয়াল করছি জাস্ট, অন্য কিছু না। তাহলে এখানে হচ্ছে P1কে নিচ্ছি। এখন P1-এর বাস টাইম কত? 1, তাহলে 3 + 1 4। এবার আমরা P4কে নিব। এই যে P4-এর বাস টাইম কত? 7, তাহলে 3 + 7 4 + 7 11। এখন আমরা দেখব যে এরপরে কে অ্যারাইভ করছে, এরপরে অ্যারাইভ করছে হচ্ছে 4-এর জন্য কে আছে? প্রসেস 2। তাহলে আমরা হচ্ছে এখন প্রসেস 2কে দিয়ে দিলাম। দেন এটা কতক্ষণ হচ্ছে, এটার বাস টাইম কি? 5, তাহলে এখানে ছিল 11 + 5 16। এবার লাস্ট কে আছে? এই যে 5, অ্যারাইভাল টাইম হচ্ছে 5, কোন প্রসেসের জন্য? P5-এর জন্য। তাহলে P5টা হচ্ছে বাস টাইম কত? 5, তাহলে 16 + 5 21। এখানে হচ্ছে টাইমগুলোকে নির্দেশ করছে এই সিরিয়ালটা। জ্ঞান চার্টটা খুবই কেয়ারফুলি ড্র করার ট্রাই করবেন এক্সামে, কারণ জ্ঞান চার্টটার উপরে হচ্ছে আমাদের ম্যাথগুলো ডিপেন্ড করে। এখন আমরা এখান থেকে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা বের করব। তো কমপ্লিশন টাইমটা কীভাবে বের করব? কখন হচ্ছে আমাদের প্রসেসটা এক্সিকিউট হয়েছে বা টার্মিনেট হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অর্ডারগুলো লিখে নেবেন। আমি লিখতে ভুলে গেছিলাম বলে পাশে লিখে নিচ্ছি। P1 P2 P3 P4 P5 লিখে নেবেন। দেন হচ্ছে P1টা এটা কি অ্যারাইভ করছে এই টাইমটাতে, আর এই টাইমটাতে সে প্রসেস হয়ে গেছে বা এক্সিকিউট হয়ে গেছে না, এটা হচ্ছে এক্সিকিউশন টাইম। এটা হচ্ছে অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে এক্সিকিউশন টাইম। তাহলে এখানে হচ্ছে P1-এর জন্য কমপ্লিশন টাইমটা কি? কমপ্লিশন টাইম হচ্ছে এক্সিকিউশন যখন কমপ্লিট হয়ে যায় বা টার্মিনেট হয়ে যায় সেই টাইমটাই হচ্ছে কমপ্লিশন টাইম। তাহলে P1-এর এক্সিকিউশন টাইমটা কত? 4, এই জন্য আমরা P1-এর জন্য 4 নিচ্ছি। এখন দেখব P2-র জন্য। P2 কোথায়? এই যে P2 হচ্ছে এখানে। P2-র জন্য এটা হচ্ছে অ্যারাইভাল টাইম আর এটা হচ্ছে এক্সিকিউশন টাইম। তাহলে P2-র এক্সিকিউশন টাইম কত বা কমপ্লিশন টাইম কত? 16। এবার দেখব P3-র জন্য। P3-র অ্যারাইভাল টাইম হচ্ছে 0 এবং সেটার এক্সিকিউশন হচ্ছে 2-তে, এই যে 2। এবার দেখব P4-এর জন্য। P4 হচ্ছে এখানে, এটার হচ্ছে অ্যারাইভাল টাইম 4 আর এক্সিকিউশন টাইম হচ্ছে 11, এই যে 11 দিলাম। দেন দেখব P5-এর জন্য। P5-এর অ্যারাইভাল টাইম হচ্ছে জ্ঞান চার্ট অনুযায়ী 16 আর এখানে হচ্ছে 21। তাহলে আমাদের কমপ্লিশন টাইমটা কি? টার্মিনেট যে ইয়েটা সেটা। তাহলে এখানে P5 হচ্ছে এক্সিকিউট হচ্ছে কতটুকু ইয়েতে? 21-এ। তাহলে আমাদের কমপ্লিশন টাইমটা নির্ণয় করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম, এগুলো হচ্ছে ক্যালকুলেট করতে হবে। তো টার্ন অ্যারাউন্ড টাইমটার সূত্র আমরা জানি যে টার্ন অ্যারাউন্ড টাইম কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম থেকে হচ্ছে বের করতে গেলে কী করতে হবে? কমপ্লিশন টাইম থেকে আমাদের অ্যারাইভাল যে টাইমটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে মাইনাস করতে হবে। অর্থাৎ কমপ্লিশন টাইম P1-এর জন্য হচ্ছে 4 আর অ্যারাইভাল টাইম কত? 3, তাহলে 4 - 3 1। আবার P2-র জন্য সেমভাবে 16, অ্যারাইভাল টাইম হচ্ছে 4, 16 - 4 12, 2 - 0 2, 11 - 3 8, 21 - 5 16। আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমগুলোকে বের করা হয়ে গেল। দেন হচ্ছে আমাদের কী করতে হবে? এখানে ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করতে হবে। তো ওয়েটিং টাইমের জন্য আমাদের সূত্রটা কি? যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। অর্থাৎ আমরা যে টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট করলাম এটার থেকে বাস টাইম মাইনাস করলে আমাদের ওয়েটিং টাইমটা চলে আসবে। অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 1, বাস টাইম 1, তাহলে 1 - 1 0। এরপর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম 12 আর বাস টাইম হচ্ছে 5, 12 - 5 7। টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে P3-র জন্য 2 আর বাস টাইম হচ্ছে 2, তাহলে 2 - 2 0। টার্ন অ্যারাউন্ড টাইম P4-এর জন্য হচ্ছে 8 মাইনাস বাস P4-এর বাস টাইম হচ্ছে 7, তাহলে 8 - 7 হচ্ছে 1। P5-এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 16 আর
বাস টাইম হচ্ছে 5, তাহলে 16 মাইনাস 5 11। এখন আমরা দেখব রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, যে ফার্স্ট এক্সিকিউশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ এটাও জ্ঞান চার্ট থেকে আমরা দেখব যে ফার্স্ট কখন এক্সিকিউট হয়েছে সেটার থেকে আমরা হচ্ছে অ্যারাইভাল টাইমটা মাইনাস করলে রেসপন্স টাইমটা পেয়ে যাব। অর্থাৎ এখানে P1-এর জন্য P1টা কখন হয়েছে 3-তে, 3 মাইনাস অ্যারাইভাল টাইম, 3 মাইনাস 3 0। এবার P2-র জন্য P2 অ্যারাইভ করছে 11-এ, তাহলে 11 মাইনাস 4 7। এবার হচ্ছে P3-র জন্য P3 অ্যারাইভ করতে হচ্ছে 0 তাহলে 0 মাইনাস 0 0। দেন হচ্ছে P4-এর জন্য P4 অ্যারাইভ করছে কোথায়, এই যে 4-এ, 4 মাইনাস 3 তাহলে হচ্ছে 1। আর এখানে হচ্ছে P5-এর জন্য P5 অ্যারাইভ করছে হচ্ছে 16, দেন P5-এর অ্যারাইভাল টাইম হচ্ছে 5, 16 মাইনাস 5 11। তো এটা হয়ে গেল আমাদের কমপ্লিশন টাইম, টার্নারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা ক্যালকুলেট করা। তখন অনেক সময় আমাদের অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম এগুলো আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কী করব, জাস্ট এইগুলোকে যোগ করে দিব, দিয়ে নাম্বার অফ প্রসেস, অর্থাৎ এখানে কয়টার প্রসেস আছে, 5টা, P1 P2 P3 P4 P5, এগুলোকে সাম করে জাস্ট নাম্বার অফ প্রসেসকে দিয়ে ভাগ করলেই আমাদের যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম। আর ওয়েটিং টাইমের ক্ষেত্রেও সেম, যোগ করে জাস্ট প্রসেস নাম্বারকে দিয়ে ভাগ করব, তাহলে আমাদের টার্নারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম বা রেসপন্স টাইম বের করে ফেলতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।